একটু আড়ালে চলে যান। এই কথাগুলো সবার সামনে শোনার নয়। নিজের একান্ত ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আজ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি, যা হয়তো সমাজের চোখে ঠিক নয়, কিন্তু আমার জীবনে এর গভীরতা অপরিসীম। বিশ্বাস করুন, এই গল্পটা বলা আমার জন্য খুব কঠিন, কিন্তু কিছু কথা বুকের ভেতর চেপে রাখলে যেন দম বন্ধ হয়ে আসে। আমার বাড়ি নওগাঁ জেলায়, একটা ছোট শহরতলির কোণে। আমাদের একান্নবর্তী পরিবার, মোটামুটি বড়সড় একটা বাড়ি। যদিও সবাই একসাথে থাকি, তবু প্রত্যেকেরই যেন নিজস্ব একটা জগৎ আছে, যার ভেতরে অনেক গোপন কথা লুকিয়ে থাকে। আজ আমি একটা হালকা সবুজ রঙের সুতির শাড়ি পরে আছি। আঁচলটা সাবধানে কাঁধে ফেলেছি, যাতে কোনো বাড়তি দৃষ্টি আকর্ষণ না হয়। যদিও জানি আমার শারীরিক করণটা অনেকের চোখেই পড়ে, আর সেটাই হয়তো আমার কাল হয়েছে। আমার বয়স এখন প্রায় ৩২, বিয়ে হয়েছে ১০ বছর হলো। স্বামী প্রবাসে থাকেন, বছরে একবার আসেন, মাসখানেক থেকে আবার চলে যান। এই ১০ বছরে আমার জীবনটা যেন একঘেয়েমির চাদরে মুড়ে গেছে। সকালে ওঠা, সংসারের কাজ, শ্বশুর শাশুড়ির দেখভাল, ননদদের আবদার মেটানো, এটাই আমার রোজনো জামা। প্রথম খুব খারাপ লাগত, একা লাগত খুব, সব শূন্য লাগত। স্বামীর অভাবটা প্রতিটা মুহূর্তে অনুভব করতাম। এখন অবশ্য কেমন যেন সয়ে গেছে, একাকিত্বটা অভ্যাসে পরিণত হয়েছে। তবে মনের গভীরে একটা অতৃপ্তি সবসময় খেলা করে, এক ধরনের শূন্যতা, যা কোনো কিছু দিয়ে পূর্ণ হয় না। এই শূন্যতা আর একাকিত্বের সুযোগেই হয়তো আমার জীবনে তার আগমন। সে আমার দেবর, মানে আমার স্বামীর ছোট ভাই, নাম আকাশ। আকাশ আমার চেয়ে ৬ বছরের ছোট। যখন আমার বিয়ে হয়েছিল, তখন সে সবে কলেজের গণ্ডি পার করছে। রোগা পাতলা একটা ছেলে, মুখে সবসময় হাসি লেগে থাকত। তখন তাকে কেবল ছোট ভাইয়ের চোখেই দেখতাম, আদর করতাম, শাসন করতাম। সময়ের সাথে সাথে আকাশ বড় হতে লাগল। দেখতে দেখতে ওর বিশ্ববিদ্যালয় জীবনও শেষ হলো। চাকরি সূত্রে সে অবশ্য বাড়ির কাছেই থাকে। ছুটির দিনে বাড়ি আসে বা সন্ধ্যায় ফিরতে একটু রাত হলে আমাদের বাড়িতেই খাবার খেয়ে নেয়। ওর সাথে আমার সম্পর্কটা বরাবরই বেশ সহজ আর বন্ধুত্বপূর্ণ ছিল। সংসারের অনেক কথা ওর সাথে ভাগ করে নিতাম, কারণ আমার স্বামী যেহেতু দূরে থাকেন, তাই সব কথা তাকে বলা যেত না। আকাশ খুব মন দিয়ে আমার কথা শুনত, ছোট ছোট সমস্যায় বুদ্ধি দিত। ওর সঙ্গ আমার একাকী জীবনে যেন এক টুকরো তাজা বাতাস নিয়ে আসত। ধীরে ধীরে সেই সম্পর্কের রং বদলাতে লাগল। কখন যে এই পরিবর্তন শুরু হলো তার টেরও পাইনি। হয়তো আমার মনের ভেতরের লুকানো শূন্যতাই এর কারণ, অথবা ওর যত্নশীল দৃষ্টি। একসময় দেখলাম আকাশ যখন বাড়িতে আসে, তখন আমার অজান্তেই আমার মনটা যেন এক অদ্ভুত আনন্দে ভরে ওঠে। ওর উপস্থিতিতে আমার নিস্তেজ দিনগুলো যেন প্রাণ ফিরে পায়, আর ও যখন চলে যায়, তখন আবার সেই পুরনো শূন্যতা ফিরে আসে, যা আগে কখনো অনুভব করিনি। আকাশের চোখে আমার জন্য এক ধরনের মুগ্ধতা লক্ষ্য করতাম। প্রথম দিকে ভেবেছি হয়তো বড় ভাবি হিসেবে আমার প্রতি ওর একটা শ্রদ্ধা আর ভালোবাসার মিশেল, কিন্তু ধীরে ধীরে সেই মুগ্ধতা যেন এক অন্য রূপ নিতে শুরু করল। ওর তাকানোর ধরন, ওর কথা বলার ধরন, ওর স্পর্শ, সব কিছুতেই কেমন যেন একটা গভীর আবেদন অনুভব করতাম। ঘরের কাজ করতে গিয়ে, রান্নাঘরের কোণে, বারান্দার নির্জনতায় অনেক সময়ই আমরা মুখোমুখি হতাম। ও হয়তো কোনো বাহানায় আমার পাশে এসে দাঁড়াতো, হয়তো একটা মশলা চাইতো বা কোনো একটা জিনিসের খোঁজ করত। সেই সব মুহূর্তে ওর কাছাকাছি আসাটা, ওর শরীরের হালকা গন্ধটা আমার ভেতরে এক অদ্ভুত শিহরণ জাগাত। আমার বুকটা ধুকপুক করত, গাল দুটো গরম হয়ে উঠত। নিজেকে স্বাভাবিক রাখার জন্য আমি প্রাণপণে চেষ্টা করতাম, কিন্তু ভেতরে ভেতরে আমি যে কতটা অস্থির হয়ে উঠতাম তা একমাত্র আমিই জানি। একদিন দুপুরে বাড়ির সবাই যখন ভাত ঘুম দিচ্ছিল, আমি রান্নাঘর গোছাচ্ছিলাম। আকাশ কোথা থেকে এসে রান্নাঘরের দরজার সামনে দাঁড়ালো, আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। আমি ওর দিকে না তাকিয়েই বললাম, কি ব্যাপার, ঘুমোসনি? ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর ভালো লাগে না ভাবি, এই ছুটিগুলোও কেমন নিরানন্দ লাগে। তুমি একা একা এত কাজ করো, আমার খুব খারাপ লাগে। আমি হাসার চেষ্টা করে বললাম, খারাপ লাগার কি আছে, এ তো আমাদের নিত্যদিনের কাজ। ও আমার আরও কাছে এসে দাঁড়ালো। আমি সব কাজ ফেলে ওর দিকে তাকালাম। ওর চোখ দুটো কেমন যেন চকচক করছিল।
ওর হাতের আঙুলগুলো আমার হাতের খুব কাছে এসে পড়ল। একটা থালা নামাতে গিয়ে আমার হাতটা কেঁপে উঠল। ও আলতো করে আমার হাতটা ধরল। বিদ্যুৎ খেলে গেল আমার সারা শরীরে। ওর স্পর্শে আমার মনে হলো আমার শরীর যেন পুড়ে যাচ্ছে। দ্রুত আমি হাতটা সরিয়ে নিলাম। কি হলো ভাবি, ভয় পেলে নাকি? ওর গলায় কেমন যেন একটা দুষ্টুমি ভরা হাসি। আমি আমতা আমতা করে বললাম, না না, কিসের ভয়? কাজের সময় অমন করে হাত ধরলে কাজ নষ্ট হয়। ও একটু ঝুঁকে আমার কানের কাছে ফিসফিস করে বলল, যদি কাজ নষ্ট করার জন্যই ধরে থাকি। আমার কান দুটো লাল হয়ে উঠল। আমি ওর দিকে তাকাতে পারছিলাম না। আমার বুকটা যেন ফেটে যাবে মনে হচ্ছিল। এই প্রথম ওর মুখে এমন ইঙ্গিতপূর্ণ কথা শুনলাম। আমি প্রায় ছুটে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে যাচ্ছিলাম, কিন্তু ও আমার পথ আগলে দাঁড়ালো। কোথায় যাচ্ছ ভাবি? কথা শেষ হয়নি এখনো। ওর গলার স্বরটা তেমন যেন ভারী লাগছিল। আমি ওর চোখের দিকে তাকালাম। সেই চোখে এখন আর দুষ্টুমি নেই, বরং এক ধরনের গভীর আবেদন, যা আমাকে মুহূর্তের মধ্যে স্থবির করে দিল। আমার মনে হলো আমি ওর হাতের পুতুল। ও যা চাইবে আমি তাই করব। সেদিন প্রথম আমরা আমাদের লুকানো অনুভূতির মুখোমুখি হলাম। ওর হাতটা আমার পিঠের ওপর আলতো করে রাখল। আমার শরীরটা যেন পাথরের মতো জমে গিয়েছিল। আমি জানতাম এটা ভুল, ভয়াবহ ভুল। আমার স্বামী, আমার পরিবার, সমাজ সবকিছু আমাকে ছিঁড়ে ফেলবে। কিন্তু ওর স্পর্শে আমার সমস্ত যুক্তি, সমস্ত ভয় যেন উধাও হয়ে গেল। ও খুব ধীরে ধীরে আমাকে ওর দিকে টেনে নিল। আমি কোনো বাধা দিতে পারছিলাম না। আমার শরীর যেন ওর ইচ্ছার দাস হয়ে গিয়েছিল। ওর বুকে মাথা রেখে আমি কতক্ষণ যে ছিলাম তা আমার মনে নেই। শুধু মনে আছে ওর হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন, যা আমার হৃৎপিণ্ডের সাথে তাল মেলাচ্ছিল। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল এটাই বুঝি আমার একমাত্র আশ্রয়। সেই দিনের পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হলো, আরও জটিল হলো। যখনই সুযোগ পেতাম আমরা দুজন দুজনের কাছাকাছি আসার চেষ্টা করতাম। রাতের অন্ধকারে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ত, তখন মাঝে মাঝে আমাদের দেখা হতো বারান্দায় বা ছাদে। চাঁদের আলোয় ওর মুখটা যখন দেখতাম, তখন আমার মনে হতো এ যেন এক নিষিদ্ধ জগতের হাতছানি। আমরা ঘণ্টার পর ঘণ্টা কথা বলতাম। ও আমাকে ওর ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতো, ওর স্বপ্নের কথা বলতো, আর আমি ওকে আমার ফেলে আসা জীবনের একাকিত্বের কথা বলতাম, আমার অতৃপ্তিগুলোর কথা বলতাম। ও সব শুনত মন দিয়ে, আমার হাত ধরে সান্ত্বনা দিত। ওর হাতের উষ্ণ স্পর্শ আমার সারা শরীরে ছড়িয়ে পড়ত। একদিন আকাশ আমাকে বলল, ভাবি, তুমি কেন এমন জীবন কাটাচ্ছ? তোমার কি একটুও খারাপ লাগে না? আমি বললাম, খারাপ লাগলে কি হবে? আমার তো কোনো উপায় নেই। ও আমার হাতটা শক্ত করে ধরে বলল, উপায় কেন থাকবে না? তুমি চাইলে সব কিছুরই একটা উপায় হয়। ওর কথাগুলো আমাকে নতুন করে ভাবাতে শুরু করল। সত্যিই তো, আমি কেন সব কিছু মেনে নেব? আমারও তো একটা জীবন আছে, একটা মন আছে। কিন্তু সমাজের চোখ, পরিবারের সম্মান, এসব কিছুর ঊর্ধ্বে আমি কি যেতে পারবো? এই প্রশ্নটা আমাকে সারাক্ষণ কুরে কুরে খেত। আমাদের এই গোপন অভিসারগুলো এক ধরনের অপরাধবোধ আর তীব্র ভালো লাগার মিশেলে তৈরি হয়েছিল। আমি জানতাম আমি ভুল করছি, কিন্তু ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমাকে এক নতুন জীবন দিত। আমার মনটা যেন এক ঝলক মুক্তির স্বাদ পেত। ওর হাসি, ওর চোখের চাহনি আমাকে প্রতিনিয়ত আরও গভীরে টেনে নিচ্ছিল। আমি ক্রমশ ওর উপর নির্ভরশীল হয়ে পড়ছিলাম। ওর ফোন না পেলে, ওকে দেখতে না পেলে আমার মনটা কেমন অস্থির হয়ে উঠত। এরই মধ্যে একদিন একটা ঘটনা ঘটল। বাড়ির উঠোনে কাপড় মেলতে গিয়ে আমার পা মচকে গেল। ভীষণ ব্যথা পেয়ে আমি মাটিতে পড়ে গেলাম। বাড়ির সবাই তখন ঘুমিয়েছিল। আমি চিৎকার করে উঠলাম। আকাশ তখন বাড়ির পেছনের ঘরটায় বসে পড়াশোনা করছিল। আমার চিৎকার শুনে ও ছুটে এলো। আমাকে ওই অবস্থায় দেখে ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। দ্রুত আমাকে কোলে তুলে ঘরের ভেতরে নিয়ে গেল। আমার ব্যথায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। ও আমাকে বিছানায় শুইয়ে দিল, আর আমার পা দেখে আঁতকে উঠল। পা ফুলে লাল হয়ে গিয়েছিল। কি হয়েছে ভাবি, এত জোরে কিভাবে পড়ে গেলে? ওর চোখে মুখে গভীর উদ্বেগ। আমি শুধু কাতরাতে পারছিলাম। ও তাড়াতাড়ি বরফ এনে আমার পায়ে সেঁক দিতে লাগল। ওর স্পর্শে আমার ব্যথা কিছুটা কমলেও আমার মনের ভেতরটা কেমন যেন এক অন্য অনুভূতির তোড়ে ভেসে যাচ্ছিল। ওর এত যত্ন, এত উদ্বেগ আমি যেন আমার স্বামীর মধ্যেও কখনো দেখিনি।
সেই মুহূর্তে আমার মনে হলো এই ছেলেটি আমাকে তার থেকেও বেশি ভালোবাসে, বেশি বোঝে। সেদিন রাতে বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ল, আকাশ আমার ঘরে এলো। আমি তখনও ব্যথায় ছটফট করছিলাম। ও আমার পাশে এসে বসল, আমার কপালে হাত রেখে বলল, এখন কেমন লাগছে ভাবি? আমি চোখ খুললাম। ওর মুখটা কেমন যেন মলিন দেখাচ্ছিল। আমি মৃদু স্বরে বললাম, একটু কমেছে। ও আমার হাতটা ওর হাতের মধ্যে নিয়ে বলল, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমাকে ছাড়া তো তুমি আর কাউকে পাশে পাবে না। ওর কথা শুনে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সত্যি, এই অসুস্থতার মুহূর্তে আমার স্বামী বিদেশে, আর বাড়ির অন্য সদস্যরা হয়তো আমার কষ্টটা সেভাবে বুঝতেও পারছে না, কিন্তু আকাশ, সে আমার পাশে ঠিকই আছে। ও আমার চোখ মুছে দিল। ওর আঙুলের স্পর্শ আমার গাল বেয়ে নামছিল। সেই স্পর্শে আমার সমস্ত শরীর যেন কেঁপে উঠল। ও ধীরে ধীরে আমার আরও কাছে সরে এলো। আমার কানের কাছে ফিসফিস করে বলল, আমি তোমাকে এভাবে কষ্ট পেতে দেখতে পারি না ভাবি। আমি কোনো কথা বলতে পারছিলাম না, শুধু ওর উষ্ণ নিঃশ্বাস আমার গায়ে লাগছিল। ওর মুখটা আমার মুখের খুব কাছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো আমি যেন এক অন্ধকার সুরঙ্গে হারিয়ে যাচ্ছি, যেখানে কোনো নিয়ম নেই, কোনো বাধা ধরা নেই, শুধু দুজন মানুষের আবেগ আর তীব্র আকর্ষণ। আকাশের স্পর্শ আমার ভেতরে এক অদ্ভুত আগুন জ্বালিয়ে দিচ্ছিল। আমি জানতাম এর পরিণতি কী হতে পারে, কিন্তু সেই মুহূর্তে আমার সমস্ত বিচার বুদ্ধি যেন লোপ পেয়েছিল। ও আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল, আমার কপালে গালে আলতো করে ছুঁয়ে দিচ্ছিল। ওর প্রতিটা স্পর্শ আমার ভেতরের সুপ্ত আকাঙ্ক্ষাগুলোকে জাগিয়ে তুলছিল। আমি ওকে জড়িয়ে ধরলাম। আমার মনে হলো এই ছেলেটিই আমার সব, আমার একমাত্র আশ্রয়। ওকে আঁকড়ে ধরে আমি যেন আমার জীবনের সমস্ত অপ্রাপ্তিগুলো পূরণ করতে চাইছিলাম। সেই রাতে আমাদের এই গোপন সম্পর্কটা যেন আরও এক ধাপ এগিয়ে গেল, আরও গভীর হলো। আমি ওর উষ্ণতার মধ্যে যেন জীবনের নতুন মানে খুঁজে পাচ্ছিলাম। পরের কয়েকটা দিন আমার পায়ের ব্যথা ধীরে ধীরে কমে আসতে লাগল, আর আমাদের লুকানো সম্পর্কটা যেন নতুন মাত্রা পেল। আকাশের চোখে এখন আর শুধু আবেদন নয়, এক ধরনের অধিকারবোধও দেখতে পেতাম। যখন তখন সে আমার ঘরে আসত, আমার পাশে এসে বসত, আমার হাত ধরত। আমি এখন আর আগের মতো বাধা দিতে পারতাম না। আমার মনটা যেন পুরোপুরি ওর দখলে চলে গিয়েছিল। আমি নিজেকে ওর কাছে সমর্পণ করে দিয়েছিলাম। কিন্তু এই সুখের সাথে সাথে আমার মনে এক তীব্র অপরাধবোধও কাজ করত। আমি প্রতিনিয়ত আমার স্বামীর সাথে প্রতারণা করছি, পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করছি। এই চিন্তাটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। রাতের বেলা ঘুম আসত না। বারবার মনে হতো, যদি কেউ জেনে যায়, যদি আমার সম্মান ধুলোয় মিশে যায়। তবে আকাশের জন্য আমার ভালোবাসাও যেন বাড়ছিল। ও আমাকে যতটা বোঝে, আমাকে যতটা সময় দেয়, ততটা আর কেউ দিত না। ওর সঙ্গ ছাড়া আমার দিন যেন কাটতেই চাইত না। আমার একাকিত্বের সঙ্গেও, আমার হাসির কারণও, আমার চোখের জলের একমাত্র আশ্রয়ও। আমি ওর মধ্যে আমার হারিয়ে যাওয়া শান্তি খুঁজে পাচ্ছিলাম। কিন্তু এই শান্তি কি স্থায়ী ছিল? এই গোপন সম্পর্ক কি সমাজের চোখে ধরা পড়ত না? একদিন রাতে আমাদের সেই গোপন অভিসারের সময় আকাশ আমাকে এমন কিছু কথা বলল, যা আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিল। আমরা ছাদে বসেছিলাম। মৃদু চাঁদের আলোয় ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। ও আমার হাতটা ওর হাতের মধ্যে নিয়ে বলল, ভাবি, তুমি কি জানো আমার বন্ধুরা আমাকে নিয়ে কি বলে? আমি বিস্মিত হয়ে ওর দিকে তাকালাম। কি বলে? ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওরা বলে আমি নাকি তোমার আঁচলের তলায় লুকিয়ে থাকি। ওরা নাকি আমাদের দেখেছে, যখন তুমি অসুস্থ ছিলে তখন আমি তোমাকে কোলে তুলে নিয়েছিলাম, আর তুমি নাকি আমাকে জড়িয়ে ধরেছিলে। আমি আতঙ্কে জমে গেলাম। কে দেখেছে? কখন দেখেছে? ওরা কি সব জানে? ও আমার মুখের দিকে তাকিয়ে এক গভীর দৃষ্টিতে বলল, সবটা হয়তো জানে না, কিন্তু সন্দেহ করে। আর সন্দেহ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তো তুমি জানো। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল, আমার চোখে জল চলে এলো। এখন কি হবে যদি সবাই জেনে যায়? আকাশ আমার হাতটা আরও শক্ত করে ধরল। ভয় পেও না ভাবি, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু এর বিনিময়ে, আমি ওর দিকে তাকালাম। এর বিনিময়ে কি? ও আমার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, এর বিনিময়ে তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না, তুমি শুধু আমার হয়ে থাকবে। ওর কথাগুলো আমার কানের ভেতর যেন বিষ ঠেলে দিচ্ছিল।
এটা কি ভালোবাসা নাকি অন্য কিছু? ও কি আমাকে এই সন্দেহের সুযোগ নিয়ে আটকে রাখতে চাইছে? আমি নিজেকে ওর কাছে এতটাই সঁপে দিয়েছিলাম যে আমার মনে হচ্ছিল ওর কথাগুলোই বুঝি সত্যি। আমি এখন ওর হাতের পুতুল, ওর প্রতিটি ইচ্ছার অনুগামী। ওর এই ব্ল্যাকমেলিংয়ের সুরটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম, কিন্তু আমার কাছে তখন কোনো পথ খোলা ছিল না। আমার জীবনটা যেন একটা অন্ধকার সুরঙ্গে ঢুকে গিয়েছিল। একদিকে আকাশের প্রতি তীব্র আকর্ষণ, আর অন্যদিকে সমাজের চোখে ধরা পড়ার ভয়, অপমানের ভয়। আমার প্রতিটি দিন কাটত এক গভীর আতঙ্কে। যখনই কেউ আমার দিকে একটু অন্যভাবে তাকাত, তখনই আমার বুকটা ধুকপুক করত। মনে হতো বুঝি তারা সব জেনে গেছে। আমি যেন সমাজের কাছে একটা অপরাধী, একটা কলঙ্কিনী। আকাশের চোখে তখন আর আগের মতো সরলতা ছিল না, ছিল এক ধরনের দখলদারি মনোভাব। ও আমার প্রতিটি পদক্ষেপে নজর রাখত, আমি যেন ওর ব্যক্তিগত সম্পত্তি। আমার স্বাধীনতা, আমার আত্মসম্মান সব কিছু যেন হারিয়ে যাচ্ছিল। একদিন দুপুরে রান্নাঘরে আমি একা কাজ করছিলাম। আকাশ পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরল। আমার সমস্ত শরীর কেঁপে উঠল। আমি বললাম, কেউ যদি দেখে ফেলে? ও আমার কানের কাছে ফিসফিস করে বলল, কেউ দেখবে না, সবাই তো ঘুমিয়ে আছে। আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম। ছাড়ো আকাশ, এটা ঠিক না। ও আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক বেঠিকের কথা এখন ভুলে যাও ভাবি, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। ওর কথাগুলো আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল। আমি ওর ভালোবাসা আর ব্ল্যাকমেল দুটোকেই একসঙ্গে অনুভব করছিলাম। আমার মনটা যেন দুটুকরো হয়ে গিয়েছিল। একদিকে ওর প্রতি তীব্র টান, অন্যদিকে ওর এই নিয়ন্ত্রণ আমাকে দমিয়ে দিচ্ছিল। আমি বুঝলাম এই সম্পর্কটা আর সুস্থ নেই, এটা এক অসুস্থ সম্পর্কে পরিণত হয়েছে, যেখানে আমার কোনো নিজস্বতা নেই। সেই দিনের পর থেকে আমি খুব মনমরা হয়ে গেলাম। আমার হাসি মুখটা যেন হারিয়ে গেল। শ্বশুর শাশুড়ি আমার পরিবর্তন লক্ষ্য করলেন। শাশুড়ি আমাকে একদিন জিজ্ঞেস করলেন, কিরে রাবেয়া, তোর কি হয়েছে? আজকাল কেমন চুপচাপ থাকিস? আমি আমতা আমতা করে বললাম, কিছু না মা, শরীরটা বোধহয় ভালো নেই। শাশুড়ি আমার দিকে কেমন যেন সন্দেহর দৃষ্টিতে তাকালেন। আমি জানি এই বাড়িতে কোনো কিছুই গোপন থাকে না। একটা ছোট ভুলও এখানে পাহাড় সমান হয়ে দেখা দেয়। আমার ভয়টা আরও বেড়ে গেল। আমার মনে হলো এই অবস্থা থেকে আমার বেরিয়ে আসা দরকার। আমাকে নিজেকে বাঁচাতে হবে। আমি এই সম্পর্কের টানাপূরণে আর থাকতে চাই না। কিন্তু আকাশের এই ব্ল্যাকমেলের ভয়ে আমি কোনো পদক্ষেপ নিতে পারছিলাম না। যদি ও আমার গোপন সম্পর্ক ফাঁস করে দেয়, তাহলে আমার জীবনটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আমার সম্মান, আমার শ্বশুরবাড়ির সম্মান সব কিছু শেষ হয়ে যাবে। একদিন রাতে আমি আমার ঘরে শুয়ে শুয়ে ভাবছিলাম। আমার চোখের সামনে আমার অতীত জীবনটা ভেসে উঠল। আমার বিয়ের দিনের স্মৃতি, আমার স্বামীর সাথে কাটানো মুহূর্তগুলো। যদিও সে দূরে থাকে, কিন্তু ওর প্রতি আমার একটা গভীর শ্রদ্ধা আর ভালোবাসা সবসময় ছিল। আমি তাকে প্রতারণা করছি, এই চিন্তাটা আমাকে প্রতি মুহূর্তে পোড়াচ্ছিল। আমার মনে হলো আমি নিজেকে হারিয়ে ফেলেছি। এই যে আমি, রাবেয়া, যে একসময় খুব হাসি খুশি স্বাবলম্বী একটা মেয়ে ছিলাম, সে এখন কোথায়? আমি যেন এক ভয়ে ভীত, আত্মবিশ্বাসহীন এক নারী। ঠিক করলাম, আমাকে আকাশের সাথে কথা বলতে হবে। এই সম্পর্ক থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, যেভাবেই হোক। কিন্তু সাহস পাচ্ছিলাম না। আমার মনে হতো ও যদি আমাকে ছেড়ে না দেয়, যদি সবার সামনে সবকিছু ফাঁস করে দেয়। পরদিন সকালে আকাশ যখন অফিস যাচ্ছিল, আমি ওকে ডেকে আমার ঘরে নিয়ে এলাম। ঘরটা বন্ধ করে দিলাম। ও বিস্মিত হয়ে আমার দিকে তাকালো। কি হয়েছে ভাবি, এত গুরুত্ব কি কথা? আমার বুকটা ধুকপুক করছিল। আমি খুব দৃঢ় গলায় বললাম, আকাশ, আমরা যেটা করছি সেটা ভুল, এটা আর চলতে পারে না। ও আমার দিকে তাকিয়ে হাসল। কেন চলতে পারে না? তুমি কি আমাকে ভালোবাসো না? আমি বললাম, ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা আমাদের দুজনের জন্যই বিপদ ডেকে আনবে। সমাজের চোখে এটা পাপ, আর আমি আর এই পাপের বোঝা বইতে পারছি না। আমি প্রতি মুহূর্তে ভয়ে ভয়ে বাঁচতে পারছি না। ও আমার দিকে আরও কাছে এসে দাঁড়ালো। যদি তুমি এটা বন্ধ করতে চাও, তাহলে আমি সব ফাঁস করে দেব। তুমি জানো আমি সেটা করতে পারি। ওর কথা শুনে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি ওর পায়ে লুটিয়ে পড়ে বললাম, প্লিজ আকাশ, এমনটা করো না। আমার জীবনটা নষ্ট করে দিও না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে ছেড়ে দাও। আমি তোমার ছোট ভাইয়ের বউ। আমার একটা সম্মান আছে, একটা পরিবার আছে। তুমি আমাকে এভাবে শেষ করে দিতে পারো না। আমার চোখের জল আর আমার আকুতি হয়তো ওকে কিছুটা প্রভাবিত করল। ও আমাকে তুলে দাঁড় করালো। ওর মুখে তখন এক ধরনের বিষণ্ণতা। ও
ও বলল, তুমি কি সত্যি আমাকে ভুলে যেতে পারবে ভাবি? আমি মাথা নেড়ে বললাম, আমি চেষ্টা করব। আর তুমিও ভুলে যাও, যা হয়েছে সব ভুলে যাও। আমরা আবার আগের মতো ভাই ভাবি হয়ে থাকি, এটাই আমাদের জন্য ভালো হবে। আকাশ কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে ভাবি, আমি তোমাকে মুক্তি দিলাম, কিন্তু জেনে রেখো আমার ভালোবাসাটা সত্যি ছিল। ওর কথাগুলো আমার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি নিয়ে এলো, স্বস্তি নাকি দুঃখ আমি জানি না, তবে সেই মুহূর্তে মনে হলো আমি যেন এক বিশাল বোঝা থেকে মুক্তি পেলাম। সেদিন থেকে আমাদের সম্পর্কটা সত্যিই বদলে গেল। আকাশ আর আগের মতো আমার সাথে একা কথা বলতে আসতো না। ওর চোখে এখন আর সেই আবেদন বা দখলদারি মনোভাব নেই, বরং এক ধরনের শূন্যতা আর বিষণ্ণতা। আমিও ওর থেকে দূরে থাকার চেষ্টা করতাম। আমাদের চোখের দেখায় হয়তো এখনও অনেক লুকানো কথা থাকে, কিন্তু সেই কথাগুলো আর কখনো মুখে আসে না। নীরবতা এখন আমাদের দুজনেরই সঙ্গী। এই ঘটনাটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। জীবনের পথটা কতটা বন্ধুর হতে পারে তা আমি এই প্রথম বুঝলাম। আবেগ কতটা শক্তিশালী হতে পারে, আর সেই আবেগ যখন সমাজের সীমারেখা ছাড়িয়ে যায় তখন তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমি হাড়ে হাড়ে উপলব্ধি করেছি। আমি এখন আবার নিজের জীবনে ফিরে আসার চেষ্টা করছি। আমার স্বামীর প্রতি আমার দায়িত্ব, আমার পরিবারের প্রতি আমার কর্তব্য, এসব কিছু নতুন করে উপলব্ধি করছি। হয়তো আমার জীবনে সেই শূন্যতাটা এখনও পুরোপুরি পূরণ হয়নি, কিন্তু এখন আমি জানি সেই শূন্যতা পূরণ করার জন্য আমাকে ভুল পথ বেছে নেওয়া চলবে না। প্রতিটি ভুল মানুষের জীবনে একটা করে শিক্ষা দিয়ে যায়। এই ঘটনাটাও আমার জীবনে একটা গভীর শিক্ষা দিয়ে গেছে। এখন আমি জানি আত্মসম্মান আর পরিবারের সম্মান সবার আগে। আবেগ বা ক্ষণিকের ভালো লাগার জন্য সেটাকে নষ্ট করা উচিত নয়। জীবনে অনেক প্রতিকূলতা আসবে, অনেক একাকিত্ব আসবে, কিন্তু সেই প্রতিকূলতা জয় করার জন্য সবসময় সঠিক পথেই চলতে হবে। সমাজের নিয়মকানুনগুলো কেবল আমাদের আটকে রাখার জন্য নয়, বরং আমাদের রক্ষা করার জন্যই তৈরি হয়েছে। আশা করি আমার এই গল্পটা আপনাদের জীবনেও এক নতুন দিগন্ত উন্মোচন করবে, নতুন করে ভাবতে শেখাবে। জীবনে যেন কোনো ভুল পথে পা না পড়ে, সেই সিদ্ধান্তটা নিজেদেরই নিতে হবে। আর আমার এই অভিজ্ঞতা থেকে যদি আপনারা সামান্যতম কিছু শিখতে পারেন, তবে সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। যদি আমার গল্পটা আপনাদের মনে দাগ কেটে থাকে, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থনই আমাকে আরও নতুন গল্প বলার সাহস যোগাবে। ধন্যবাদ।